আমাদের পরাবৃত্ত শেষ, আমাদের উপবৃত্ত শেষ। আজকে আমাদের অধিবৃত্তের ফার্স্ট ক্লাস, অধিবৃত্তের ক্লাস 1। তো অধিবৃত্ত কাকে বলে বা এইগুলোর ডেফিনেশন আর না দেই, আমরা হোপফুলি পারার কথা। তবুও জেনে রাখবা, অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান 1-এর চেয়ে বড়। উৎকেন্দ্রিকতার মান 1-এর চেয়ে বড়। বোঝা গেল? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এইখানে দেখো আমি একটা অধিবৃত্তের ডায়াগ্রাম আঁকছি। এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা যদি খাতায় তুলে নাও তাইলে বেস্ট হয় তোমার জন্য। আমি খাতায় আর লিখবো না বিদায় আমি স্ক্রিনশট নিয়ে নিছি। ওকে। ওকে, তো ছোট্ট করে আমি কিছু কথাবার্তা বলে ফেলি। যেহেতু লেখা চিত্রটা ডায়াগ্রাম তৈরি করা হয়েছে, এটা দেখতে মনে হচ্ছে যে দুইটা পরাবৃত্ত দুই দিকে মুখ করে আছে, ঠিক আছে? তাদের দুইটা পরাবৃত্তের মধ্যে মান অভিমান হচ্ছে 150, সেটা হয়ে গেছে অধিবৃত্ত। তো আমরা যদি দেখি যে উপকেন্দ্র, উপবৃত্তের যেরকম আমাদের উপকেন্দ্র দুইটা, অধিবৃত্তেরও উপকেন্দ্র দুইটা, ঠিক আছে? দেন হলো শীর্ষবিন্দু, উপবৃত্তেরও শীর্ষবিন্দু আমরা দেখছিলাম দুইটা, অধিবৃত্তেরও শীর্ষবিন্দু দুইটা। তারপরে হলো কেন্দ্র, কেন্দ্র কিন্তু একটাই। কেন্দ্র কি হয়, ওই যে আমরা উপবৃত্তের ক্ষেত্রে যেভাবে কেন্দ্রের ডেফিনেশন ছিল, হয় দুইটা শীর্ষবিন্দুর মধ্যবর্তী স্থান, বা দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী স্থান, বা দুইটা নিয়ামকের মধ্যবর্তী যে দূরত্বটা, সেটাই হইলো আমাদের যে স্থানাঙ্কটা, সেটাই হইলো আমাদের কেন্দ্র, মানে মধ্যবিন্দু যাটাকে বলা হয়। হুম। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ। আর নিয়ামকও কিন্তু দুইটা, নিয়ামকও কিন্তু দুইটা। ক্লিয়ার? আচ্ছা, বৃহদাক্ষ বা এই যে আরক্য, বৃহদাক্ষের আরেকটা নাম কিন্তু আরক্য, এটা মাথায় রাখবা। আর ক্ষুদ্রাক্ষের আরেকটা নাম হলো কিন্তু অনুবন্ধী অক্ষ। এই দুইটা টার্ম কিন্তু ইম্পর্টেন্ট। বৃহদাক্ষের এনাদার নাম আরক্য এবং ক্ষুদ্রাক্ষের এনাদার নাম হলো অনুবন্ধী অক্ষ। এটা কি শুধু অধিবৃত্তের না ক্ষেত্রে না না না, নাকি উপবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্তের ক্ষেত্রে। পরাবৃত্তের ক্ষেত্রে আরক্য ক্ষুদ্রাক্ষ হয় না, হয় না, হয় না, পরাবৃত্তের ক্ষেত্রে আরক্য ক্ষুদ্রাক্ষ হয় না। বোঝা গেল? আচ্ছা। আচ্ছা, আর উৎকেন্দ্রিকতা তো জানি, উৎকেন্দ্রিকতা ফার্স্ট অফ অল লিখে দিছিলাম। উৎকেন্দ্রিকতা মানে কি, এইখানের মধ্যে যদি উৎকেন্দ্রিকতার ডেফিনেশন কি জানি আমরা, উৎকেন্দ্রিকতা সমান হলো এসপি বাই কি, পিএম না? তো এইটার ভ্যালু কিন্তু 1-এর চেয়ে বড় অধিবৃত্তের। এসপি হুম। বাই পিএম এর ভ্যালু 1-এর চেয়ে বড়। বোঝা গেল? আর এখানে উপকেন্দ্রিক লম্ব কোনটা, উপকেন্দ্রিক লম্ব হলো এল এল প্রাইম। উপকেন্দ্রিক লম্ব এল এল প্রাইম, উপকেন্দ্রিক লম্ব হলো এল এল প্রাইম। বুঝলাম? এখন আরেকটা ট্রাম পাইবা, সেটা হলো অসীম তটরেখা। অসীম তটরেখা। তো অসীম তটরেখা আমি সাইটে লিখে না, আচ্ছা এখানেও লিখে দিই। অসীম তটরেখা, টপিক্সটা হলো অসীম তটরেখা। জাস্ট থিওরিটা আগে বুঝিয়ে নিই, দেন আমরা ম্যাথ করতে ইজি হয়ে যাবে। অসীম তটরেখা। তো ফার্স্ট অফ অল এইটা হলো এক ধরনের সরলরেখা, ঠিক আছে? অসীম তটরেখা একটা হলো সরলরেখা। অসীম কি জন্য বলছে দেখুন, এই যে দুইটা তোমার আছে না, ধরো পরাবৃত্তের মুভমেন্টই বলো, আমি কালারটা চেঞ্জ করি। কোনটা নেবো, রেডই নি। তাহলে ধরো এই যে পরাবৃত্ত, সাধারণত রেড দেখা যায়। হ্যাঁ। আচ্ছা, রেডে তো এখন তো সমস্যা না। না। ওকে, তাহলে এই যে দুইটা পরাবৃত্তের মুভমেন্ট বলছে, যদিও এটা পরাবৃত্তের মুভমেন্ট বলা উচিত না, তবুও আমরা যেহেতু পরাবৃত্তের সাথে, পরাবৃত্তের কার্ভটা এইভাবে হয়, যদি আমরা পরাবৃত্তের সাথে ইউজ, তো আমি বলে দিচ্ছি যে পরাবৃত্তই। ক্লিয়ার? আচ্ছা। তাহলে দুইটা পরাবৃত্তের মধ্যে মান অভিমান করে দুইটা দুমুখী হয়ে আছে। এই যে তারা, তাদের মধ্যে তুমি যদি একটা করো, ধরো এইটার স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর এই যে পয়েন্ট বরাবর ধরো একটা রেখা কল্পনা করছো, এই রেখা কিন্তু সসীম কোনো দূরত্বে মিলিত হবে না। বুঝাইতে পারলাম? হুম। সসীম কোনো দূরত্বে মিলিত হবে না। এখন কল্পনা করা হচ্ছে তারা অসীমে কোনো একটা জায়গায় গিয়ে মিলিত হবে, এজন্য এইটার নাম দেওয়া হয়েছে অসীম তট রেখা। ক্লিয়ার? ওয়েট, আরেকবার। আচ্ছা, আরেকবার আমি বলি। কোনো একটা সরলরেখাকে, এই ধরো কোনো একটা সরলরেখা, এই সরলরেখাকে বর্ধিত করলে যদি মনে হয় যে অসীমে গিয়ে, ঠিক আছে, পরাবৃত্তকে ছেদ করে, সরি পরাবৃত্ত না, অধিবৃত্তকে ছেদ করে, তখন ওই রেখাটাকেই বলা হয় অসীম তট রেখা। বুঝছি। তার মানে, মানে বাস্তবে এটা করে না, ছেদ করে না, জাস্ট আমরা ইমাজিন করে নিই আর কি। আর এটা একটা অধিবৃত্তকেই ছেদ করে। ক্লিয়ার? হুম। অসীমে গিয়ে যখন ছেদ করে, তো এটাকেই বলা হয় অসীম তটরেখা। তার মানে অসীম তটরেখা তোমার দুইটা হইতে পারে। ওকে, ধরো এই একটা আর এই দিকে একটা, এবং দুইটা অসীম তটরেখার ইন্টারসেক্ট পয়েন্টও কিন্তু একটা কেন্দ্র, ওই অধিবৃত্তের কেন্দ্র হবে। ক্লিয়ার? বুঝতে পারছি। বোঝা গেল? আচ্ছা, তো এই হইল আর কি ব্যাপার স্যাপার। এখন এগেইন, এগেইন আমাদের কি করতে হবে? এগেইন উপবৃত্তের মতো ফর্মুলা লিখতে হবে। ওকে, প্রস্তুত? হ্যাঁ। আচ্ছা, শুরু। জুম করতে হবে। না, সমস্যা নেই। ওকে, লেখা শুরু করো। তো আমরা ম্যাথ করার সময় শুধুমাত্র এই প্রথম কলামের টার্মটাই আমরা মনে রাখার ট্রাই করব।
যেরকম আমরা উপবৃত্তের ক্ষেত্রেও রাখছি, যেরকম আমরা পরাবৃত্তের ক্ষেত্রেও রাখছি। অধিবৃত্তের যে ক্রাইটেরিয়া এবং উপবৃত্তের ক্রাইটেরিয়া দেওয়া যান প্রায় সিমিলার। যেমন ধরো উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল +-0 ছিল না, কেন্দ্র ছিল কিন্তু 0 0। তারপরে বৃহদাক্ষ ছিল 2b, আর বৃহদাক্ষ ছিল বা আরক্ষ ছিল 2a, এবং ক্ষুদ্রাক্ষ ছিল 2b। সেম দেখো, সেমই হচ্ছে। বুঝতে পারছি। আর অধিবৃত্তের ক্ষেত্রে মনে রাখবা কিরকম, অধিবৃত্তের ক্ষেত্রে এটা থাকে y এর আগে মাইনাস, আর উপবৃত্তের ক্ষেত্রে হয় কি এটা বড় হয় b থেকে। এই হইলো আর কি ক্রাইটেরিয়া। বাট ইকুয়েশন বা তোমার যে ফর্মুলাগুলো দেখা যায় নিয়ারলি সেম। তুলো হয়েছে এইগুলো? হ্যাঁ, শেষ হলো। ফাইন। যদি আমাদের এইগুলো তোলা হয়, তাইলে ফার্স্ট অফ অল আমরা ওই অধিবৃত্তের বা উপবৃত্তের বা পরাবৃত্তের যেভাবে করছিলাম, একটা ইকুয়েশন দেওয়া হবে, ওই ইকুয়েশন থেকে বিভিন্ন জিনিস বের করা, সেটা আগে আমরা দেখবো। দেন আমরা অধিবৃত্তের সমীকরণগুলো ক্রিয়েট করার ট্রাই করবো, টাইপ ভিত্তিক সমীকরণ। তো আজকে ফার্স্ট অফ অল কোয়েকশন 1টা আমরা লেখা ট্রাই করি। সেখানে কি বলছে একটু দেখি। 9x² দেন -16y² দেন +72x -32y -16 = 0। বক্ররেখাটির প্রকৃতি, তার কেন্দ্র, বক্ররেখাটির প্রকৃতি, তার কেন্দ্র, তারপরে হলো উপকেন্দ্রদ্বয়, তারপরে হলো নিয়ামক দ্বয়ের সমীকরণ, সমীকরণ, এবং নাবিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, এবং নাবিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, এটা আসছে আমাদের বুয়েট, জনপ্রিয় ইউনিভার্সিটি বুয়েট 10-11-তে। তো একটা বক্ররেখার প্রকৃতি, তার কেন্দ্র, উপকেন্দ্রদ্বয়, নিয়ামক দ্বয়ের সমীকরণ এবং নাবিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, এটা ইকুয়েশন দেওয়া আছে এখান থেকে। তো প্রথম কথা, বক্ররেখাটির প্রকৃতি সেটা কিন্তু ওই নির্ণায়কের সাহায্যে কিন্তু আমরা নির্ণয় করতে পারি, ওই যে প্রথম ক্লাসে দেখছিলাম। ওকে, হোপফুলি মনে আছে কিনা আই ডোন্ট নো, এইটার সাহায্যে নির্ণয় করতে পারো। আর এখানে যেহেতু আমাদের কি দিয়ে দিচ্ছে, মাইনাস দিয়ে দিচ্ছে, দুইটা স্কোয়ার আছে, তাইলে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি সেটা হলো একটা অধিবৃত্ত। ওকে, সো আর এখানে বক্ররেখার প্রকৃতি নিয়ে আর আলোচনা করি না, আমি বাকিগুলো নির্ণয় করার ট্রাই করব, যে কেন্দ্র, উপকেন্দ্র দ্বয়, নিয়ামক দ্বয়ের সমীকরণ এবং নাবিলম্বের দৈর্ঘ্য কি হয়, এইগুলো আমরা ফাইন্ড আউট করার ট্রাই করব। এখন এইগুলো ফাইন্ড আউট করতে হলে আমাদের যে ইকুয়েশনটা দেয়া আছে, অর্থাৎ অধিবৃত্তের যে ইকুয়েশনটা দেয়া আছে, এই যে ইকুয়েশনটা, এটাকে আদর্শ ইকুয়েশনে দাঁড় করাতে হবে, নাইলে কিন্তু আমরা সেটা বের করতে পারবো না। তো চলুন আগে আমরা আদর্শ ইকুয়েশনে দাঁড় করাই, দেন আমরা সলভ করার ট্রাই করব। তাইলে ওই যে আমরা পরাবৃত্তের মধ্যেও দেখছি কিভাবে আদর্শ ইকুয়েশনে দাঁড় করাইতে হয়, উপবৃত্তের মধ্যেও দেখছি আমরা কিভাবে আদর্শ ইকুয়েশনে দাঁড় করাইতে হয়। এখন চলো না হয় আমরা অধিবৃত্তের মধ্যেও দেখে নিই কিভাবে আদর্শ ইকুয়েশনে দাঁড় করাইতে হয়। তাহলে প্রদত্ত বক্ররেখা বা প্রদত্ত সমীকরণ, প্রদত্ত বক্ররেখা, যেটা দেয়া আছে এটা লিখে নিই আমরা। 9x² -16y² +72x -32y দেন -16 = 0। তো যেহেতু এখানে মাইনাস, আমাদের দাঁড় করাইতে হইব ওই আকারে, যে x² মানে অধিবৃত্তের যে আদর্শ আকার, x² - y² - b² = 1 এই আকারে দাঁড় করাইতে হবে। তো এই আকারে দাঁড় করানোর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, আমরা দেখছি যে রাইট হ্যান্ড সাইডে আছে যে 1, এবং লেফট হ্যান্ড সাইডে এক্স এবং ওয়াই এইগুলোর আছে হোল স্কোয়ার, এবং এক্স এবং ওয়াই এর যে সহগটা, লবের সহগটা কিন্তু 1। তার মানে ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের এই যে যে লবের যে শখগুলা, এই শখগুলাকে আমরা 1 বানাতে হবে। তো এইখানে আছে দেখো, আমরা একটু কাঠামো দাঁড় করি, x² 9x² +72x আমরা পাশাপাশি নিয়ে আসলাম, আর এখানে আছে -16y² -32y আর -16, জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করলাম, এখানে আর কোনো কিছু করিনি, ওয়াই রে ওয়াই এর সাইডে এবং এক্স কে এক্স এর সাইডে নিয়ে আসছি। এখন দেখো এইখানেও প্লাস আছে, তার মানে এইটাকে দাঁড় করাইতে পারবো আমরা a+b এর ফর্মুলাতে। আর এইখানে চাইলে তুমি মাইনাস কমন নিতে পারতা, মাইনাস কমন নিলে এইখানে যদি আমি মাইনাস কমন নিতাম, তাইলে এইটাও কিন্তু দাঁড় হয়ে যাইতো a+b এর ফর্মেটে, কারণ এখানে প্লাস চলে আসতো। এতটুকু কি বুঝতে পারছি? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে আমরা এখন সাইডে ছোটবেলার সেই ফর্মুলাটা একটু লেখার ট্রাই করি। a+b² ফর্মুলাটা কি ছিল, x² +2ab +b²। ফাইন, তাহলে 9x², এটাকে চাইলেই আমরা লিখতে পারি 3x² লিখলাম। তার মানে এ বলতে আমরা কত পাইলাম, আমরা পাইলাম কত, 3x।
ওকে, এখন দেখো আমাদের ফরম্যাট কি আছে সূত্রের, 2ab। ওকে, 2 ইন্টু এ বলতে তো আমরা 3x পাইছি, তার মানে এখানে আছে কত 72x। হুম তার মানে এখানে তুমি এই দুইটা কত লিখছো, তুমি 6x লিখছো। হুম তাইলে আর আমাদের কত বাকি রইলো, আর আমাদের বাকি রইলো কিন্তু 12। বল। তার মানে এইখানে দিব আমরা 12, তার মানে বির ভ্যালু কত পাইছি আমরা, 12 পাইছি না? হুম তার মানে প্লাস 12 হোল স্কোয়ার। এখন 12 হোল স্কোয়ার বেশি লেগছে, এর জন্য আমি মাইনাস করে ফেলবো। বুঝা গেল? হুম ওকে ফাইন, তাইলে আমাদের এইটুকুর কাজ কিন্তু এইখানে কমপ্লিট করে ফেলছি। হুম ওকে, এখানে মাইনাস তো আর মাইনাস, জাতীয় মাইনাস রয়ে গেল। এখন এগেইন একটা সেকেন্ড ব্রেকেট দাও। তাহলে এই 16y² চাইলেই কিন্তু তুমি লিখতে পারো 4y হোল স্কোয়ার প্লাস 2 × 4y। তার মানে এইখানে তুমি এই দুইটা মিলিয়ে লিখছো 8y, কিন্তু তোমার ছিল কত 32y, তার মানে তোমাকে আরও দিতে হবে কত 4। ওকে, তাইলে এখানে এখন দেখো তুমি 4² দিছো, যেহেতু 4² বেশি লিখছো তার মানে 16 তুমি মাইনাস করে ফেলো, আর -16 তো আর -16 রয়ে গেল। এটুকু বুঝলাম? হুম ওকে, একটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা অনেক কিছু বুঝে ফেলছি। এখন দেখো আমরা এই যে এইটার পরিবর্তে তাইলে এখন আমরা কি লিখতে পারি, এইটার পরিবর্তে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি টু 3x হোল প্লাস 12 হোল স্কোয়ার। ওকে, -144। আচ্ছা, দেন মাইনাস দিলাম, এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি 4y প্লাস 4 হোল স্কোয়ার। আর এইখানে একটা মাইনাস আছে, এইখানে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাস +16, আর এইটা তো জাতীয় মাইনাস ছিল, -16 = 0। এটুকু বোঝা গেল? হুম ওকে ফাইন, তার মানে এখন আমরা লিখতে পারি দেখো 3x প্লাস 12 হোল স্কোয়ার, 144কে আমি ওই দিকে পাঠিয়ে দিব, -4y প্লাস 4 হোল স্কোয়ার। আর এটা তো বাদ চলে গেছে, আর এটা হয়ে যাবে +144। এতটুকু কি বোঝা গেল? হ্যাঁ বুঝছি। এখন আরেকটা কাজ আমাদের বাকি রয়েছে, সেটা হলো এই যে এক্স এবং এই যে ওয়াই, এই দুইটাকে আমাদের কি করতে হবে, সিঙ্গেল করতে হবে, মানে তাদের সহগ 1 আনতে হবে। ক্লিয়ার? হুম তাহলে 1 আনার জন্য এখন আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এখানে যেহেতু এক্স এর সহগ 3 আছে তার মানে 3 কমন নিয়ে নিবা। এক্স প্লাস 12 হোল, সরি এখানে 12 না, এখানে কত আসবে 4 আসবে, হুম 4 হোল স্কোয়ার। সেম কাজ এখানে 4 কমন নিয়ে নাও, ওয়াই প্লাস 1। এইটুকু কি বোঝা গেল? হুম আচ্ছা, তার মানে এখন তোমার আলটিমেটলি আছে 9x প্লাস 4 হোল স্কোয়ার, আর এখানে আছে 16y প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল 144। এখন আমাদের আদর্শ সমীকরণে কি দেখছিলাম, আদর্শ সমীকরণে আমরা দেখছিলাম যে রাইট হ্যান্ড পার্টের ভ্যালু আসে 1। তার মানে আমরা এখন এই ইকুয়েশনটাকে আমরা 144 দ্বারা ভাগ করব। এক্স প্লাস 4 হোল স্কোয়ার বাই হইল 144 মাইনাস 16, ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার বাই হইল আমাদের কত 144। আর এইখানে কত থাকবে আমাদের, এইখানে থাকবে কত আমাদের 1। একটু তো বুঝতে পারছি? হ্যাঁ বুঝছি। ওকে, তাইলে 144 আর এটা করলে আসবে মোস্ট প্রবাবলি আমাদের 16 আসবে। তাইলে এক্স প্লাস 4 হোল স্কোয়ার বাই 16 মাইনাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার বাই হইল আমাদের 9 সমান 1। বা এটাকে চাইলেই তুমি লিখতে পারো, দেখো এক্স প্লাস 4 হোল স্কোয়ার 3 স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, সরি এটা 3 না, এটা হবে 4 স্কোয়ার, হুম 4 স্কোয়ার, আর এটা হবে 3 স্কোয়ার সমান 1। তাইলে এখন আমরা ফরম্যাটগুলো পেয়ে গেছি, এই যে এই ফরম্যাটটা, যে x² বাই a² মাইনাস y² বাই b² সমান 1। বুঝতে পারছি? হুম তাইলে এইটার সাথে যদি ধরো এইটাকে আমি ক্যাপিটাল এক্স দিয়ে দিলাম, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই, তাহলে আমাদের সুবিধা হবে। ধরো এটা ক্যাপিটাল এক্স, এটা ক্যাপিটাল ওয়াই। তাইলে এখন আমরা যদি এই ইকুয়েশনটাকে, এই যে ইকুয়েশনটা আমরা নির্ণয় করছি, এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, তাহলে ক্যাপিটাল এক্স সমান তুমি বলতে পারো x প্লাস 4, আর ক্যাপিটাল ওয়াই সমান তুমি বলতে পারো y প্লাস 1। আর এ বলতে তো যা আছে তাই। হুম বোঝা গেল? হ্যাঁ বুঝছি। ওকে, তাইলে প্রদত্ত সমীকরণকে লিখতে পারো এইটা, যে এইটা যা অধিবৃত্তের সমীকরণ। এই যে প্রকৃতি, এইখান থেকেই বলতে পারো যা অধিবৃত্তের সমীকরণ, যা অধিবৃত্ত, অধিবৃত্ত। এই যে প্রথমে প্রশ্ন করছিল না প্রকৃতি কিরকম, তাইলে এইটাই বলতে পারো যে অধিবৃত্ত। এখন এক নংকে, এক নংকে x² বাই a² মাইনাস y² বাই b² ইজকাল 1 এর সাথে তুলনা করে পাই, সাথে তুলনা করে পাই, তুলনা করে পাই। তুলনা করলে আমরা কি পাবো, যে ক্যাপিটাল এক্স সমান পাবো আমরা x প্লাস 4, অ্যান্ড ক্যাপিটাল ওয়াই সমান পাবো আমরা y প্লাস 1, অ্যান্ড এ সমান আমরা কি পাবো, এ সমান পাবো আমরা 4, অ্যান্ড বি সমান পাবো আমরা কত 3। এটুকু তো বুঝলাম? ওকে, এখন বলছে কেন্দ্র, কেন্দ্র। তাইলে এই আদর্শ যে সমীকরণটা আছে, এর কেন্দ্র কত হয়, এর কেন্দ্র 0 0 না? তাইলে কেন্দ্র, যেহেতু প্রশ্ন বলছিল কেন্দ্র,
কেন্দ্র আমরা জানি 0 0। কার কেন্দ্র 0 0? এই আদর্শ সমীকরণের কেন্দ্র 0 0, এই যে আদর্শ সমীকরণ তার কেন্দ্র 0 0। তার মানে অর্থাৎ অর্থাৎ ক্যাপিটাল এক্স সমান 0। এখন ক্যাপিটাল এক্স সমান তুমি জানো কি স্মল এক্স প্লাস 4 সমান 0, অথবা স্মল এক্স সমান তুমি পাইলা কত -4, এবং ক্যাপিটাল ওয়াই সমান তুমি কি জানো 0 জানো। তার মানে ক্যাপিটাল ওয়াই সমান জানো কি স্মল ওয়াই প্লাস 1 সমান 0, অথবা স্মল ওয়াই সমান তুমি জানো -1। তাইলে তোমার আলটিমেটলি কেন্দ্র কত? আলটিমেটলি কেন্দ্র দাঁড়াইলো তোমার কত? -4 -1। যেহেতু আমাদের ইকুয়েশনে স্মল ওয়াই এবং স্মল এক্স দেওয়া ছিল, এজন্য আমাদের স্মল ওয়াই এবং স্মল এক্স এর রেসপেক্টে তোমাকে করতে হবে। আচ্ছা, তাহলে কেন্দ্র গেল। এখন এখন বলছে কি আমাদের উপকেন্দ্র দ্বয় বের করবো। তাহলে উপকেন্দ্র দ্বয়ের ক্ষেত্রে আমরা কি জানি? উপকেন্দ্র দ্বয়ের ক্ষেত্রে জানি আমরা প্লাস মাইনাস এই 0, প্লাস মাইনাস এই 0। অর্থাৎ অর্থাৎ আমরা বলতে পারি ক্যাপিটাল এক্স সমান হলো প্লাস মাইনাস এই, ক্যাপিটাল এক্স সমান হলো প্লাস মাইনাস এই। ফাইন, তাহলে ক্যাপিটাল এক্স সমান লিখতে পারি স্মল এক্স প্লাস 4, আর এখানে তো প্লাস মাইনাস ইয়ে থাকলো, আর অধিবৃত্তের ক্ষেত্রে ইটা হয় √/a² + b² / a, উৎকেন্দ্রিকতা আর কি অধিবৃত্তের ক্ষেত্রে। তাহলে এই আউট। তার মানে তোমার দাঁড়াইলো কি এক্স প্লাস 4 দেন প্লাস মাইনাস √/a², ভ্যালু হতো আমাদের 16, এবং b² ভ্যালু হলো আমাদের 9। তার মানে এখানে আসবে প্লাস মাইনাস 5। অতএব এক্স এর ভ্যালু আসবে দুইটা, প্লাস নিলে আসবে কত? প্লাস নিলে আসবে 1, আর মাইনাস নিলে আসবে -9। একটু তো বুঝলাম। আচ্ছা, তাহলে এইটা গেল এক্স এর ভ্যালু। এখন ওয়াই এর ভ্যালু বের হতে হবে। আচ্ছা, ওয়াই এর ভ্যালু যদি 0 থাকে, তাহলে ওয়াই এর ভ্যালু দেখছিলাম আমরা একটু আগে দেখছিলাম -1। চাইলে তুমি ডিরেক্ট লিখতে পারো, বা আবার দিয়ে লিখতে পারো। আবার আবার ক্যাপিটাল ওয়াই সমান 0 বা ওয়াই প্লাস 1 সমান 0, অতএব ওয়াই সমান আমরা লিখতে পারি -1। তাহলে উপকেন্দ্র দ্বয় কি পাইলাম? অতএব উপকেন্দ্র দ্বয় পাইলাম আমি কি 1 -1 অ্যান্ড -9 -1। বুঝছি। এখন আসো নিয়ামক দ্বয়ের সমীকরণ। নিয়ামক দ্বয়ের সমীকরণ। নিয়ামক দ্বয়ের সমীকরণের ক্ষেত্রে আমরা কি জানি? নিয়ামক দ্বয়ের সমীকরণের ক্ষেত্রে জানি এক্স ইজ ইকুয়াল প্লাস মাইনাস a/e, এক্স ইজ ইকুয়াল প্লাস মাইনাস a/e। আচ্ছা, তাহলে এক্স বলতে ক্যাপিটাল এক্স আর কি, এখানে বলবো সাথে স্মল এক্স দিয়ে দিছি আদর্শ সমীকরণ যেহেতু লিখছি। তাহলে ক্যাপিটাল এক্স সমান জানি স্মল এক্স প্লাস 4 প্লাস মাইনাস এ, আর এটাকে লেখা যায় √/a² + b²/a। তাহলে উল্টিয়ে দিই যদি, তাহলে আলটিমেটলি লেখা যায় a² √/a² + b²। এখন জাস্ট ভ্যালুগুলো ইনপুট দিব। তাহলে এক্স প্লাস 4, a² এর ভ্যালু আমরা জানি প্লাস মাইনাস হবে, a² এর ভ্যালু আমরা জানি 16, আর এইখানে হবে 16 + 9। তাহলে আলটিমেটলি এখানে দাঁড়ালো এক্স প্লাস মাইনাস 16/5। তাইলে বা তুমি লিখতে পারো 5x + 20 ± 16। বুঝা গেল? হুম। তাহলে নিয়ামক দ্বয়ের সমীকরণ এখন একবার প্লাস বসাবে একবার মাইনাস বসাবে, আনসার চলে আসবে। তারপরে বলছে কি নাভিলম্বের দৈর্ঘ্য। আরেকটা প্রশ্ন ছিল, শেষ প্রশ্ন ছিল নাভিলম্বের দৈর্ঘ্য, এবং নাভিলম্ব মানে হলো উপকেন্দ্রিক লম্ব আর কি, নাভিলম্বের দৈর্ঘ্য। তাহলে নাভিলম্বের দৈর্ঘ্যের ফর্মুলা আমরা কি জানি? তুমি লিখছো অলরেডি, আমরা চার্টের মধ্যে দেখাইছি যে 2b² হইল a, 2b²/a। ওকে ফাইন, তাহলে 2b² এর ভ্যালু কত ছিল 9, আর a² এর ভ্যালু ছিল 16, তার মানে এর ভ্যালু কত আমাদের 4। তাইলে নাভিলম্বের দৈর্ঘ্য হলো 9/2। এই ছিল আমাদের যদি একটা সমীকরণ দিয়ে দেয়, ওই সমীকরণ থেকে বিভিন্ন ডাটা বের করা। বুঝা গেল? বুঝছি। ওকে, এখন আমরা দেখবো সমীকরণ গঠন, অর্থাৎ বিভিন্ন ডাটা দিয়ে দিবে, এখন আমরা তার সমীকরণটা আমরা গঠন করব। ওকে, সো এইটা অবভিয়াসলি টাইপ ভিত্তিক হবে, আমি তোমাদের টাইপ ভিত্তিকই পড়াচ্ছি, ওই টাইপগুলো জানলেই হয়ে যায়। বুঝো না বুঝো ডাজন্ট ম্যাটার, বাট টাইপগুলো মুখস্থ রাখবা, এই ডাটা দেওয়া আছে এইভাবে করতে হবে, শেষ, অঙ্ক মুখস্থ। তাইলে এখন আমরা অধিবৃত্তের সমীকরণ গঠন, হেড টপিকস হইল অধিবৃত্তের সমীকরণ গঠন। সমীকরণ গঠন, এটা হইল হেডকোয়ার্টার। এর আন্ডারে বিভিন্ন টাইপ পাবো। ফার্স্ট অফ অল T1, টাইপ 1 বা কেস 1 যাই বলো না হেন। এই কেস 1 এর মধ্যে কি থাকবে? দুই বিন্দুগামী এবং কেন্দ্রমূল বিন্দুতে, দুই বিন্দুগামী অ্যান্ড কেন্দ্র
জিরো জিরো বিন্দুতে। দুই বিন্দুগামী তাপ এবং কেন্দ্র যদি জিরো জিরো বিন্দুতে হয় তাহলে কি হবে? তাহলে আমরা প্রশ্নই লিখি। তাহলে আজকের দিনের প্রশ্ন 2। তাহলে প্রশ্ন 2 এর মধ্যে কি বলছে? অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার আরক্য 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 মানে কি? বৃহদক্ষ। এক্স অক্ষ বরাবর, যার অক্ষ এক্স অক্ষ বরাবর এবং কেন্দ্রমূল বিন্দুতে, কেন্দ্রমূল বিন্দুতে বিন্দুতে যা যা কি বলছে? 6 4 ও -3 1 বিন্দুগামী। তার মানে কি বলছে দেখো, একটা অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার আরক্য বলছে এক্স অক্ষ বরাবর। আমরা যে প্রথম যে কলামের যে ইয়েটা ছিল সেটারও কিন্তু আরক্য এক্স অক্ষ বরাবরই, এবং কেন্দ্রমূল বিন্দুতে যা 6 4 এবং -3 1 বিন্দুগামী। বুঝা গেল? হুম। এই দেখো আরক্য এক্স অক্ষ বরাবর বলতে এই যে এইভাবে হবে মূর্খাবেগটা, এইভাবে মূর্খাবেগটা, এইটাকেই ধরা হয়েছে তোমার আরক্য আর কি, এক্স অক্ষ বরাবর। যে তুমি যে চিত্রটা ড্র করছো এই চিত্রটা অ্যাকচুয়ালি তোমার এখানে দেওয়া আছে। এই হইলো আর কি কাটা। এটা হলো এক্স অক্ষ, আর এটা হলো আমাদের ওয়াই অক্ষ, আর এটা হলো আমাদের সেন্টার C00। ওকে, তাহলে এটা ডায়াগ্রাম ডায়াগ্রাম না আঁকলেও হবে, জাস্ট বোঝার জন্যই আমি ডায়াগ্রামটা দিছি। মুছে ফেলবো ডায়াগ্রাম। ওকে, তাহলে সলিউশনে চলো। সলিউশন, তাহলে মনে করি অধিবৃত্তের সমীকরণ। মনে করি আরক্য এক্স অক্ষ বিশিষ্ট এক্স অক্ষ বিশিষ্ট এবং মূল বিন্দুতে কেন্দ্র, কেন্দ্র মূল বিন্দুতে কেন্দ্র সম্পন্ন অধিবৃত্তের সমীকরণ। সহজ বাংলা ভাষায় মনে রাখবা যে আরক্য যার মানে ইয়েটা এই খেলাই আরক্য যে অক্ষ থাকবে, যে অক্ষের সমান্তরাল বা যে অক্ষের মধ্যে থাকবে তার আগে সাইডটা হবে পজিটিভ। বুঝা গেল? হুম। আরক্য যে অক্ষ বরাবর থাকবে বা যে অক্ষের সমান্তরাল থাকবে বা যে অক্ষতে থাকবে তার আগে সিম্বলটা পজিটিভ হবে। যেহেতু আরক্য এখানে এক্স অক্ষ বিশিষ্ট এর জন্য এক্স এর আগে বা এর আগে আমরা চিহ্ন পজিটিভ দিছি, আর ওয়াই এর আগে চিহ্ন নেগেটিভ দিছি। বুঝা গেল? বুঝছি। এই কন্ডিশন দিয়ে তুমি ইকুয়েশন ধরতে হবে। এখন যদি বলতো আরক্য ওয়াই অক্ষ বিশিষ্ট, তাহলে আমরা লিখতাম যে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার ইজ ইকুয়াল 1। ক্লিয়ার? বুঝতে পারছি। ওকে, তাহলে অধিবৃত্তের সমীকরণ ধরা শেষ। এখন কেন্দ্র তো আর মূল বিন্দুতে আছে বিদায় আমরা এক্স স্কোয়ার দিচ্ছি। এখন যদি কেন্দ্র মূল বিন্দুতে না বলে আলফা বিটা বিন্দুতে বলতো, তাহলে এই কোশ্চেনটা এইভাবে দাঁড়াইতো এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার দেন হইলো এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার দেন হইলো বি স্কোয়ার ইজ ইকুয়াল 1, যদি কেন্দ্র আলফা বিটাতে তো। বুঝা গেল? সো এই দুইটার কোনো কিছুই বলে নাই, কেন্দ্র মূল বিন্দুতে বলছে, দ্যাটস ওয়াই আলফা বিটার ভ্যালু 0, এজন্যই আমরা 0 ধরে আমরা বাকি কাহিনীগুলো করছি। ওকে ফাইন, এখন দুইটা বিন্দুগামী দেখাইলে কিন্তু আমাদের সলিউশনটা হয়ে যাবে। যা 6 4 বিন্দুগামী বলে, যা 6 4 বিন্দুগামী বলে, 6 4 বিন্দুগামী বলে আমরা এখন এক্স এর মান 6 বসাবে, 6 স্কোয়ার মাইনাস স্কোয়ার আর 4 স্কোয়ার বি স্কোয়ার সমান 1, বা এখান থেকে বলতে পারি তার 6 স্কোয়ার মাইনাস 16 বি স্কোয়ার 1। আচ্ছা, তো গেল এইটা, এটাকে তুমি 2 নং ধরতে পারো। এরপরে 6 4 বিন্দু তো ছিল না, আরেকটা ছিল -3 1 বিন্দুগামী বলে, এটা সহজ। 3 1 বিন্দুগামী বলে, দেখো -3 স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 60 সরি 1।
1, বা বলতে পারো 9 স্কোয়ার মাইনাস 1/b² ইকুয়াল 1। ঠিক আছে, এটাকে ধরে নিলা 3 নং ইকুয়েশন। এখন এই যে 2 এবং 3, এই দুইটা সলভ করলেই কিন্তু আমাদের কি আসার কথা, এই দুইটা সলভ করলেই আমাদের কিন্তু এর ভ্যালু এবং বির ভ্যালু আসার কথা। তাহলে আমরা এখন দেখো সলভ করবো কিভাবে। সলভ আমরা এইভাবে করতে পারি, এইখানে আছে 36, এখানে আছে 9। তাইলে আমরা এইটাকে যদি 4 দ্বারা গুণ করি, অর্থাৎ 3 নংকে যদি 4 দ্বারা গুণ করে 2 থেকে 3 বিয়োগ করি, তাহলে কিন্তু আনসারটা চলে আসবে। তাইলে এখন মানে ইকুয়েশন সলভ তোমার যেমনি খুশি তেমনি করতে পারো। -2 করে পাই, করে পাই। তাহলে আমি 3 নংকে 4 দ্বারা গুণ করে দেন সেখান থেকে আমি 2 নং বিয়োগ করব। তাহলে 3 নংকে যদি আমি 4 দ্বারা গুণ করি, তাহলে প্রথমেই আসবে কত, 36 স্কোয়ার মাইনাস 4b²। ওকে, গেল আমাদের এইটা। আর রাইট হ্যান্ড সাইডের পার্ট পরে লিখবো। দেন আমাদের 2 নংয়ে কি ছিল, মাইনাস করবো আমি, তাহলে এইটা আসবে -36/স্কোয়ার। আর এখানে একটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস ছিল, সো মাইনাস প্লাস হয়ে যাবে, +16/b²। আচ্ছা, এখানে ছিল 1, 4 - 1, হোপফুলি এটা বুঝছি। হুম, বুঝছি। তাইলে 36/স্কোয়ার আর 36/স্কোয়ার এটা বাদ। এখন যেটা রইলো সেখানে আমি বি² লসাগু নিই, তাহলে বি² -4 + 16, আর এইদিকে থাকে আমাদের 3। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে 12b² ইজ ইকুয়াল আমাদের কত, 3। ঠিক আছে না? b² = 4। তার মানে বি² ইজ ইকুয়াল কত দাঁড়াইলো আমাদের, 4। তাহলে বি² ইজ ইকুয়াল আমাদের দাঁড়াইলো 4। আমাদের বির ভ্যালুর দরকার নেই, আমরা বি² পাইলেই হইব। ক্লিয়ার? তাহলে বি² এর মান পাইছি। এখন বি² এর মান হয় তুমি 3 বছর বা 2 বছর, তোমার ইচ্ছা, যে কোনো একটাতে বসাইলে কিন্তু আমাদের এর মান চলে আসবে। তাহলে বি² ইজ ইকুয়াল 4, 3 নংয়ে বসিয়ে পাই এর মান, 3 নংয়ে বসিয়ে পাই। তাহলে 3 নংয়ে কি ছিল, 3 নংয়ে ছিল আমাদের দেখো 9/স্কোয়ার 1 -1/b²। তাহলে 9/স্কোয়ার -1/b² এর মান হতো 4 ইজ ইকুয়াল 1। তাহলে এখান থেকেই আমরা লিখতে পারি 9/স্কোয়ার, এটাকে লিখতে পারি 1 + 1/4। আলটিমেটলি এটাকে লেখা যায় 4 মানে 5। তাইলে এখন স্কোয়ারের ভ্যালু কত আসে, তাইলে স্কোয়ারের ভ্যালু আসে আমাদের 36 হইলো আমাদের 5। স্কোয়ারের ভ্যালু আসে আমাদের 36/5। তাহলে স্কোয়ারও শেষ আমাদের, বি² শেষ। তাইলে এখন 1 নংয়ে বসাইলো। এখন স্কোয়ার ও বি² মান, স্কোয়ারের মান 1 নংয়ে বসিয়ে পাই। 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে 1 নংয়ে কি ছিল, x² বাই হলো স্কোয়ার, স্কোয়ারের মান ছিল 36/5 -y²/b², মান হলো 4 ইজ ইকুয়াল 1। বা এটাকে তুমি এখন একটু সুন্দর করে যদি লিখতে চাও, তাহলে সেটা হলো 5x² বাই হলো 36 মাইনাস হলো y²/4 ইজ ইকুয়াল 1। শেষ, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অধিবৃত্তের সমীকরণ। বোঝা গেল? ওয়েল ডান। এখন আমরা টাইপ 2 বা T2 যাই বলো না হেন, বা কেস 2, এজ ইওর ইচ্ছা। তাহলে টি টুর মধ্যে কি আছে, নিয়ামক দেওয়া থাকবে, উপকেন্দ্র দেওয়া থাকবে, উৎকেন্দ্রিকতা দেওয়া থাকবে। নিয়ামক, উপকেন্দ্র দ্যাটস মিন উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র ও উৎকেন্দ্রিকতা থাকলে বুঝলাম যে এখানের মধ্যে তাবো কি, আমাদের নিয়ামক দেওয়া থাকবে, উপকেন্দ্র দেওয়া থাকবে এবং উৎকেন্দ্রিকতা দেওয়া থাকবে, তাইলে আমাদের সমীকরণটা গঠন করতে হবে। তাহলে প্রশ্ন 3, চলো আমরা আলোচনা করি। প্রশ্ন 3-এ কি বলছে দেখি আমরা, যে কণিকের, যে কণিকের আরক্য, আরক্য ax - 2y + 1 = 0, উপকেন্দ্র, উপকেন্দ্র 1 1, উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা √2, এবং এবং কি বলছে দেখো, নিয়ামকের উপর একটি বিন্দু, নিয়ামকের উপর একটি বিন্দু, নিয়ামকের উপর একটি বিন্দু 2 1 হলে, 2 1 হলে কণিকটির সমীকরণ নির্ণয় করো।
সমীকরণ নির্ণয় করো। তার মানে দেখো এখানে প্রশ্নটা বলছে কি, দেখো যে কণিকার আরক্য বলছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইজকাল 0, উপকেন্দ্র বলছে 1 1, উৎকেন্দ্রিকতা বলছে √2 এবং নিয়ামকের উপর একটি বিন্দু বলছে 2 1 হলে কণিকটির সমীকরণ নির্ণয় করো। বোঝা গেল? হ্যাঁ। এখন আমাকে বলো, এখানে তো কণিকের নামটা মেনশন করে দেয়া নেই, দেয়া আছে? না। নাই। তাইলে এখন আমি সেটা পরাবৃত্তের সমীকরণ ধরবো নাকি উপবৃত্তের সমীকরণ ধরবো নাকি অধিবৃত্তের সমীকরণ ধরবো নাকি বৃত্তের সমীকরণ ধরবো নাকি সরলরেখার সমীকরণ ধরবো, কিভাবে বুঝবো? উৎকেন্দ্রিকতার মান ইয়েস, ওয়ানের থেকে বড়। ইয়েস, আর যেহেতু এইটা নিয়ামক আরক্য লেখা, তাহলে সেটা উপবৃত্ত হইতে পারে অধিবৃত্ত হইতে পারে, ইটস ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা হলো উৎকেন্দ্রিকতার মানটা দেয়া আছে কত আমাদের, √2, যেটা 1 এর থেকে বড়। যেহেতু উৎকেন্দ্রিকতার মান 1 এর থেকে বড়, তার মানে মাস বি সেটা অধিবৃত্ত। কথা কি বোঝা গেল? তাহলে এই প্রশ্নটা আসছে বুয়েট 14-15-তে, বুয়েট 14-15। সো এইটার ক্ষেত্রে তুমি যদি একটু ডায়াগ্রামটা আঁকতে পারো প্রশ্ন অনুযায়ী, তাইলে তোমার সলভ করা ইজি হবে। ডায়াগ্রামটা যদি তুমি আঁকতে পারো তাহলে সলভ করাটা ইজি হবে। তাহলে এটা আমরা একটু ডায়াগ্রামটা দেখার ট্রাই করবো ফার্স্ট অফ অল, তাহলে আমরা সলিউশনে যাব। আচ্ছা, 1 দশক 8 ওকে, তাইলে এইভাবে মনে নিবে। এটা জাস্ট অ্যাপ্রক্সিমেটলি, এখানে কিন্তু তোমাকে কোনো অক্ষ মেনশন করে দেয়া নাই, দেয়া আছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, তার মানে এইগুলোকে তুমি এক্স ওয়াই ধরতে পারবা না। বোঝা গেল? এইগুলোকে এক্স ওয়াই ধরতে পারবা না। তাহলে এইটা ধরে নিলাম আমি এস প্রাইম, আর এইটা ধরে নিলাম আমি এস। তাহলে এই এস এর স্থানাঙ্ক দেওয়া আছে, ধরলাম আমি 1 1। ওকে, আর এইটা হইলো আমাদের কেন্দ্র, সেন্টার দিয়ে যাবে আর কি, একটু সুন্দর করে নিই এটা। ওকে, আর এইটা ধরো আমাদের নিয়ামক হবে। তাইলে ওকে, তাইলে ধরো আমাদের এখন অনুরূপ যে নিয়ামকটা দেওয়া আছে, গেল ওই নিয়ামকের উপর একটা বিন্দু বলছে না 2 1, তাহলে এই বিন্দুটা আমি ধরে নিলাম, নিয়ামকের উপর একটা বিন্দু ধরে নিলাম আমি 2 1, এই বিন্দুটা ধরে নিলাম আমি 2 1। আর এইটা হলো নিয়ামক, ধরো এম জেড এম প্রাইম নিয়ামক। ওকে, আর এইটা হইলো আমাদের সেই আরক্যটা, এই যে আরক্যটা, এই আরক্যের সমীকরণই দেওয়া আছে কত আমাদের, এক্স মাইনাস 2y প্লাস 1 সমান 0। ক্লিয়ার? আচ্ছা, ফাইন। আর এটাকে সেন্টার ধরলাম। তাহলে এখন লিখি, মনে করি চিত্রটা যে আঁকলাম, চিত্র একটু ডেসক্রিপশন দিয়ে দিই। তাহলে মনে করি কণিকটির উপকেন্দ্র, কণিকটির উপকেন্দ্র, উপকেন্দ্র এস সমান দেয়া আছে 1 1, উৎকেন্দ্রিকতা ই, উৎকেন্দ্রিকতা ই, কেন্দ্রিকতা ই সমান দেয়া আছে √2। আচ্ছা, এখন দেখো টপিক্সের নাম কিন্তু ছিল, একটু বলে দিই, টপিক্সের নাম ছিল নিয়ামক দেওয়া থাকবে, উপকেন্দ্র দেওয়া থাকবে, উৎকেন্দ্রিকতা দেওয়া থাকবে। এখানে কিন্তু ডিরেক্ট কিন্তু নিয়ামক দেওয়া নেই। ক্লিয়ার? এখানে দেওয়া আছে আরক্যের সমীকরণ, আরক্যের সমীকরণ, তাহলে আমরা নিয়ামকের সমীকরণ গঠন করতে পারবো। আচ্ছা, আরক্য, আরক্য তুমি বলতে পারো এস এস প্রাইম রেখা আর কি, এস এস প্রাইম বা সিজেড রেখা, যাই হোক সিজেড রেখা, সেটা দেওয়া আছে কি এক্স মাইনাস 2y প্লাস 1 সমান 0। ঠিক আছে, সমীকরণ এক ধরে নাও, কাজে লাগাবো। ওকে, তাহলে দেখো আরক্যের লম্ব রেখাই তো নিয়ামক রেখা, এই যে এইখানে লাইনটি কোন তৈরি করবে না? হ্যাঁ। ওকে, তার মানে আরক্যের লম্ব রেখাটাই কিন্তু আমাদের নিয়ামক রেখা। ফাইন, তাহলে এখন আমরা লিখতে পারি যে নিয়ামকের সমীকরণ 1 নং এর লম্ব রেখা, লম্ব রেখা বা নিয়ামক রেখার সমীকরণ, এটা ধরি, ধরি দিলে বেটার হবে, ধরি 1 নং এর লম্ব রেখা বা নিয়ামক রেখার সমীকরণ, রেখার সমীকরণ। তাহলে লম্ব রেখার সমীকরণ ধরার ফর্মুলা তো মনে আছে, 2x প্লাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল 0। সরি, এটা 2 নং রেখা হবে। অর্থাৎ এক্স এবং ওয়াই এর কোএফিসিয়েন্ট মানে সহগগুলো চেঞ্জ হয় এবং ওয়াই এর আগে চিহ্নের চেঞ্জ হয়। যা কত বিন্দুগামী, যা 2 1 বিন্দুগামী, যা 2 1 বিন্দুগামী বলে, বিন্দুগামী বলে আমরা কি বলতে পারি, 2 × 2 প্লাস 1 প্লাস কে ইজ ইকুয়াল 0। অতএব কে ইজ ইকুয়াল কত বের হবে আমাদের, -5। সুতরাং নিয়ামক, সুতরাং নিয়ামক, তাহলে নিয়ামক কি দাঁড়াইলো, নিয়ামক দাঁড়াইলো 2x প্লাস ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল 0। এটাকে ধরে নেওয়া সমীকরণ 3।
এটুকু বোঝা গেল? আচ্ছা, শেষ। নিয়ামক পাইছো, তুমি উৎকেন্দ্রিকতা দেয়া আছে আর উপকেন্দ্র দেয়া আছে। তাইলে এসপি ধরো পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি ধরে নাও, পি সমান এক্স ওয়াই। তাহলে এসপি ইজিক্যাল পিএম। এই দেখো এসপি, আর এই হইল আমাদের পিএম। এসপি ইজিক্যাল পিএম করবা, ইপিএম নট পিএম। পিএম। ওকে, ইপিএম হবে। তাইলে কনিকটির উপরস্থ, ধরি কনিকটির কনিকটির উপরস্থ উপরস্থ কোনো বিন্দু, কোনো বিন্দু পি এক্স ওয়াই। সুতরাং সুতরাং এসপি ইজ ইকুয়াল ই পিএম। এসপি মানে হলো এস বিন্দু এবং পি বিন্দুর দূরত্ব, অর্থাৎ উপকেন্দ্র এবং ওই যে পরাবৃত্তের উপরস্থ কোনো, সরি, কণিকের উপরস্থ কোনো বিন্দুর দূরত্ব। আর পিএম মানে হলো ওই বিন্দু থেকে নিয়ামকের লম্ব দূরত্ব, আর ই তো আর উৎকেন্দ্রিকতা দিয়ে আছে। তাইলে আমরা লিখতে পারি রুট ওভার কি লিখতে পারি? রুট ওভার লিখতে পারি, দেখো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার। কারণ আমাদের উপকেন্দ্র ছিল কি 1 1। তাইলে এস এবং 1 1 বিন্দু এবং এক্স ওয়াই বিন্দুর দূরত্ব এটা। দেন ইর ভ্যালু ছিল আমাদের √2। পিএম নিয়ামকের সমীকরণ যা আসছে বসাও, 2x প্লাস ওয়াই মাইনাস 5, দেন √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তার মানে এইখানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এইটাতে √2, দেন এইখানে লেখা যায় মডুলাস অফ এক্স প্লাস ওয়াই মাইনাস 5 মডুলাস ক্লোজ আর √5। সো এখন বাকি যেটুকু আছে এইটুকু নিজ দায়িত্বে করে ফেলবা। এই জন্য এইখানে বাকিটুকু নিজ দায়িত্বে, বাকিটুকু নিজ দায়িত্বে, নিজ দায়িত্বে ইকুয়েশনটা ইয়ে করবা, নিজ দায়িত্বে করবা। করলে আমাদের যে অধিবৃত্তের যে সুন্দর একটা ইকুয়েশন দেওয়া হবে সেটা হলো 3x² মাইনাস 3y স্কোয়ার প্লাস 8xy মাইনাস 30x মাইনাস 10y প্লাস 40 ইজিক্যাল 0। এই ইকুয়েশনটা দাঁড় হবে। ক্লিয়ার? হ্যাঁ। বোঝা গেল? ওকে। এখন একটা জিনিস মাথায় রাখবা, যে কোনো কনিক্সের কথা, যেহেতু কনিক্সের আমাদের শেষ টপিক্সেই চলে আসছে, অর্থাৎ অধিবৃত্তেই চলে আসছি, যে কোনো কনিক্সের যদি তুমি নিয়ামক জানো এবং উপকেন্দ্র দেওয়া থাকে তাইলে তার ফর্মুলা অলওয়েজ এসপি ইকুয়াল ইপিএম হবে। যে কোনো কনিক্সের, সেটা উপবৃত্ত হোক, অধিবৃত্ত হোক, পরাবৃত্ত হোক। যদি তুমি নিয়ামক জানো, উপকেন্দ্র জানো, তাইলে এসপি ইকুয়াল ইপিএম দ্বারাই করবা। ক্লিয়ার? ওকে। আর যদি অন্যান্য কোনো ডাটা দেওয়া থাকে তখন কিন্তু আমরা ওই যে x² / a² প্লাস y² / b² বা x² ইকুয়াল 4ax সামথিং, এইভাবে আদর্শ আকার ধরে বাকি ভ্যালুগুলো বের করবো। বুঝতে পারলাম? হ্যাঁ। কোনো ডাউট আছে? কোনো ডাউট নাই আমাদের? আচ্ছা, ডাউট না থাকা তো ভালো, ডাউট থাকা আরো বেশি ভালো। ওকে, এখন আমরা দেখবো টাইপ 3, T3। তো T3-র মধ্যে দেখো অনুবন্ধী বা আরক্ষের দৈর্ঘ্য দেওয়া থাকবে, অনুবন্ধী বা আরক্ষ। অনুবন্ধী মানে কি ক্ষুদ্রক্ষ, আর আরক্ষ মানে কি বৃহদক্ষ। দৈর্ঘ্য দেওয়া থাকবে এন্ড এক বিন্দু আমি দেওয়া থাকলে, দেওয়া থাকলে, ঠিক আছে। এখানের মধ্যে অনুবন্ধী পক্ষ মানে আরক্ষ বা বৃহদক্ষের দৈর্ঘ্য দেওয়া থাকবে, আর বলবে যে একটা বিন্দুগামী হলে তুমি এর ইকুয়েশন টিকুয়েশন এগুলো বের করো। ক্লিয়ার? তাহলে কোয়েকশন 4, দেখো স্থানাঙ্কের অক্ষদ্বয়কে, স্থানাঙ্কের অক্ষদ্বয়কে অক্ষদ্বয়কে অক্ষ ধরে, অক্ষ ধরে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। স্থানাঙ্কের অক্ষদৈর্ঘ্য অক্ষ ধরে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অনুবন্ধী, যার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী অক্ষ মানে কি ক্ষুদ্রাক্ষ নাকি বৃহদক্ষ? 7, এবং যা 3 - 2 বিন্দুগামী, বিন্দুগামী 3 - 2 বিন্দুগামী। তার মানে বলছে স্থানাঙ্কের অক্ষ থেকে অক্ষ ধরে। তার মানে এই কথাটুকুতে বোঝা যাচ্ছে যে অধিবৃত্তের যে কেন্দ্রটা আছে ওই কেন্দ্রটা হবে আমাদের মূল বিন্দুতে। ফাইন। এখন বলছে কি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করে যার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য বলছে 7 এবং যা এত বিন্দুগামী। এখন আমাকে কিন্তু বলে দেয় নাই আরক্ষ বা ক্ষুদ্রাক্ষ কোনটা হবে, এক্স অক্ষ নাকি ওয়াই অক্ষ, এই ধরনের কোনো কিছু মেনশন করে দেয় নাই। এজন্য আমরা কলাম 1-এর যেটা আছে সেটাকে আমরা ধরে নিব অধিবৃত্তের সমীকরণ।
তার মানে সলিউশন। ধরি অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। আর যেহেতু আমাদের উপকেন্দ্র এবং নিয়ামক এই ধরনের কোনো কিছু দেয় নাই, এজন্যই আমরা আদর্শ সমীকরণ ধরে আমরা বাকিগুলো করব। অধিবৃত্তের সমীকরণ, তাইলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল 1 সমীকরণ 1 ধরবো। ওকে, আচ্ছা। এখন কি বলছে, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। তাহলে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন তাহলে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত হয়? অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হয় আমাদের 2b, যার অনুবন্ধী অক্ষ, অনুবন্ধী অক্ষ মানে হলো আমাদের ক্ষুদ্রাক্ষ আর কি। ইয়েস, যার অনুবন্ধী অক্ষ 2b ইজ ইকুয়াল কত দেওয়া আছে আমাদের 7, বা আমরা বি সমান বলতে পারি কি 7/2। তাহলে বির ভ্যালু পেয়ে গেছো, বা বির ভ্যালু আলটিমেটলি আমাদের লাগবে না, আমাদের বি স্কোয়ারের ভ্যালু লাগবে। আমরা একসাথে বি স্কোয়ার সমান বলতে পারি 49/4। আচ্ছা, এখন 1 নং ইকুয়েশন বলছে কি 3 - 2 বিন্দুগামী, এবং 1 নং 3 - 2 বিন্দুগামী বলে, বিন্দুগামী বলে 3 - 2 বিন্দুগামী বলে আমরা বসিয়ে দিতে পারি যে 3 স্কোয়ার বাই হলো এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বাই হলো বি স্কোয়ার সমান 1। ওকে, ফাইন। তাইলে 9/a² -4, আর বি স্কোয়ারের ভ্যালু জানি আমরা 49, এটা 1। বা আমরা বলতে পারি 9/a² -16/49 ইকুয়াল 1, বা এখান থেকে আমরা বলতে পারি 9/a² 1 + 16/49, বা আমরা বলতে পারি 9/a², লসাগু যদি নেই 49 + 16 বাই হলো 49, তাহলে এইখানে আসবে 65 বাই হলো আমাদের 49, 65 বাই হলো আমাদের কত 49। এইখান থেকে ডিরেক্ট তুমি স্কোয়ারের ভ্যালু পেয়ে যাবো। তাইলে এ স্কোয়ার, অতএব এ স্কোয়ার সমান আমরা বের করতে পারি, এ স্কোয়ার সমান আসবে 441 বাই হলো আমাদের 65, 441 বাই হলো আমাদের 65। বুঝা গেল? হুম। বা এটা মেবি আরো ছোট হয়, মেবি একটু চেক করে দেখিয়ে নিই আমরা 441/65 কে ছোট করা যায় কিনা। এক- তাহলে আমরা এ স্কোয়ারের ভ্যালু পেয়ে গেছি। এখন এ স্কোয়ার এবং বি স্কোয়ারের ভ্যালু আমরা ইকুয়েশন এখানে বসিয়ে দিব। এখন এ স্কোয়ার ও বি স্কোয়ারের মান 1 নং বসিয়ে পাই। তাহলে x² বাই হলো 441 বাই হলো 65 মাইনাস y² 49 বাই মেবি 4 ছিল, বি স্কোয়ারের ভ্যালু ছিল কত 49/4 ইকুয়াল 1। তাহলে এখন সুন্দর করে যদি এটাকে জাস্ট ইয়ে করে ফেলি, তাহলে 65x² 441 মাইনাস 4y² 49 ইকুয়াল 1। এইটাই হলো আমাদের সেই সুন্দর পরিমার্জিত অধিবৃত্তের সমীকরণ। বুঝলাম এটা? এতটুকু বোঝা গেল? ওকে, তার আজকে এতটুকু তা হোক। নেক্সট ক্লাসে আমাদের কিন্তু অধিবৃত্ত শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাস আজকে কি বার? সোমবার। নেক্সট ক্লাস নিব আমরা বুধবারে। ঠিক আছে, নেক্সট ক্লাস নিব আমরা বুধবারে।